সাথে যে বিষয়টুকু আলোচনা করছি তা হচ্ছে তোমার পলিউশন নিয়ে। ফার্স্ট আমি পলিউশন কি, তারপরে তোমাদের সাথে এয়ার পলিউশন নিয়ে আলোচনা করছি। তো পলিউশন বলতে আমরা বলছি এডিশন অফ এনিথিং টু এয়ার, ওয়াটার, সয়েল অর ফুড that can threat the health, survival or activities of humans or other living or কি ধরনের এডিশন অফ এনি সাবস্টেন্স অর এনি ফর্ম অফ এনার্জি, যেটা যেটা এড করলে এনভায়রনমেন্টের এর জন্য খারাপ, প্লাস ইয়ার হিউম্যানের জন্য খারাপ, লিভিং অর্গানিজমের জন্য খারাপ, সেই জিনিসটা আমরা তোমাদেরকে অলরেডি জানাইছি। তো পরে এনভায়রনমেন্ট পলিউশন কখনো হয় সে বিষয়টা বলা হয়েছে যে কোনো সিস্টেমের যখন সেলফ পিউরিফিকেশন ক্যাপাসিটিটা কমে যায় তখন তাকে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন বলে থাকি। এবং সেলফ পিউরিফিকেশন প্রসেস গুলি কি সেটাও জানাইছি। তারপরে পলিউটেন্টের যে ফর্ম গুলো তার ভিতরে ফিজিক্যাল ফর্ম আর এটা হচ্ছে এনার্জি ফর্ম। ফিজিক্যাল ফর্ম হইতেছে তোমার সলিড লিকুইড গ্যাস, আর এটা হচ্ছে এনার্জি ফর্ম হইতেছে তোমার ওই এক্সেসিভ হিট, নয়েজ, সাউন্ড, রেডিয়েশন এটসেট্রা। তো এইগুলি গত ক্লাসে আলোচনা করছি। এয়ার পলিউশন সম্পর্কে বলা হচ্ছে প্রেজেন্স অফ ওয়ান অর মোর গ্যাসেস or suspended particulate matter in the ambient atmosphere in quantities, অর্থাৎ ambient atmosphere এ যদি কোনো গ্যাস বা কোনো সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার উপস্থিতি যদি এই মানে এতটা থাকে অথবা এরকম বৈশিষ্ট্যযুক্ত অথবা যা হিউম্যান, প্লান্ট এবং অ্যানিমেল লাইফের জন্য তোমার ইনজুরিয়াস, তখন ওইটাকে আমরা সাধারণত এয়ার পলিউশন বলে থাকি। আর পলিউশনের তিনটা ডাইমেনশন, একটা লোকাল, রিজনাল, আর একটা হচ্ছে গ্লোবাল ডাইমেনশন, এই সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে। দেন সোর্স গুলি সম্পর্কে আমি আলোচনা করছি। তারপর পলিউশন, এয়ার পলিউশনের বিভিন্ন টাইপস গুলি নিয়েও আলোচনা করা হয়েছে। দেন এগুলির যে বিভিন্ন তোমার ক্লাসিফিকেশন সেগুলি নিয়ে আমি আলোচনা করছি। ইনডোর এয়ার পলিউশন এবং আউটডোর এয়ার পলিউশন একটা ফিগার আমি এটা আউটডোরের ক্ষেত্রে ব্যবহার করছি, আবার প্রাইমারি এবং সেকেন্ডারি ক্লাসিফিকেশন ব্যবহার করছি, যেটা যেখানকার পর্যন্ত সেটা তোমরা বুঝতে পারছো, সেম ফিগার। তারপর সিগনিফিক্যান্ট এয়ার পলিউশন গুলো সেগুলো বলা হয়েছে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে ওজোন, তারপরে সালফার ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, পার্টিকুলেট ম্যাটার এবং মেটাল, বিভিন্ন মেটাল, এগুলো তোমার অ্যাটমসফিয়ারে থাকে, সেসব সম্পর্কে বলা হয়েছে। তারপর হেলথ থ্রেটিং এয়ার পলিউশন নিয়ে আলোচনা করছে। পলিউশন গুলো, হেলথ থ্রেটিং এয়ার পলিউশন গুলো হচ্ছে সাম এয়ার পলিউটেন্ট present in sufficient quantities in all ambient air of urban areas and have potential to threat human health if they exceed the health-based air quality standard. অর্থাৎ কিছু এয়ার গুলো আছে, পলিউটেন্ট গুলো আছে যেটা সব ধরনের তোমার আরবান এরিয়াতে থাকে, ফলে সেটা যদি হেলথ বেসড স্ট্যান্ডার্ড যেটা দেওয়া আছে, এই কথা কোনো এই শোনো, তোমাদের মানে যেটা আছে সাউন্ড সিস্টেম, এটাকে মিউট করে রাখো, তোমাদের এখানে কথা বলার কোনো সুযোগ নাই প্লিজ। তো ফলে দেখা যাচ্ছে যে এই যে তোমার মানে এই পলিউশন গুলো যে হেলথ বেসড যে স্ট্যান্ডার্ড যেটা, এটা যদি এক্সিড করে তাহলে দেখা যাচ্ছে যে তোমার কি করে পাবলিক এফেক্টেড হয়। এই এই যেগুলো যারা হেলথ ট্রেডিং করে অন্যান্য গুলিও করে, কিন্তু এর পরিমাণটা অনেক বেশি, এটাকে ক্রাইটেরিয়া পলিউশন বলেন। ক্রাইটেরিয়া পলিউশন গুলি কি বলছি? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন, সালফার ডাইঅক্সাইড, পার্টিকুলেট ম্যাটার ভিতরে PM2.5 আর PM10, আর একটা বলা হচ্ছে কি এয়ারবোর্ন লেড। এর বাইরেও হান্ড্রেডস অফ এয়ার পলিউশন যেটা অ্যাটমসফিয়ারে আসে, কিন্তু এটাকে আমরা মানে এটা প্রচুর পরিমাণ প্রডিউস মানে অ্যাটমসফিয়ারে আসে। সবকিছু দেন আসতেছে হু এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর ক্রাইটেরিয়া পলিউশন। হু বলতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এয়ার কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড দিছে সারা ওয়ার্ল্ডের জন্য, এবং সব দেশ এটা মানতে বাধ্য বা মানার চেষ্টা করে ফর ক্রাইটেরিয়া পলিউশন। ক্রাইটেরিয়া পলিউশনের জন্য দিচ্ছে। এন্ড ক্রাইটেরিয়া পলিউশনটা কি তোমরা জানো অলরেডি। ক্রাইটেরিয়া পলিউশন আর সাফিসিয়েন্টলি ফাউন্ড ইন দ্য আরবান এনভায়রনমেন্টের ক্রাইটেরিয়া পলিউশন যথেষ্ট পাওয়া
So the standard of criteria pollutant are set to retain a healthy air quality for the urban dweller, অর্থাৎ আরবান এরিয়াতে যারা বসবাস করে, যেসব ডুয়েলার মানে আরবান এলাকার অধিবাসী, তারপর এখানে ফ্লোরা ফনা যা আছে অথবা ওই এনভায়রনমেন্টের যেসব মেটাল গুলো আছে তাদেরকে রক্ষা করার জন্য এটা কি করা হয়েছে, একটা হেলদি এয়ার কোয়ালিটি মেনটেন করার জন্য একটা ক্রাইটেরিয়া পোর্টালের একটা মানে স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে, যেটা হু থেকে প্রেসক্রাইব। আর হু প্রথম যে এয়ার কোয়ালিটি গাইডলাইন সেটা তৈরি করে 1987-এ, দেন ওটাকে আপডেট করে 1997-এ, তারপর এটাকে রিভাইজ করে তোমার 2005-এ আবার একটা গাইডলাইন তৈরি করে। এর বলো স্যার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হইতেছে প্রথম যে গাইডলাইন তৈরি করছিল যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড, দেখা গেছে ওই স্ট্যান্ডার্ড ফলো করার পরেও মানুষ অসুস্থ হইতেছে। তারপরে 1997-এ আবার স্ট্যান্ডার্ড করা হয়েছে, দেখা যাচ্ছে যে সেটাতে তোমার ই হয় মানে কিছু না কিছু পিপল দে গেট ইনজুর ফ্রম দ্য এয়ার পলিউশন। পরে যে নিউ এয়ার কোয়ালিটি গাইডলাইন 2005-এ যেটা করা হয়েছে, এটা এটা করা হয়েছে টু রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন গ্লোবালি, যাতে এয়ার পলিউশন যেটা ইম্প্যাক্ট যেটা আছে হেলথ ইম্প্যাক্ট যেটা, এটা যাতে হেলথ ইম্প্যাক্টটা যাতে কম হয়। এখন 2005-এর যে যে ই যেটা গাইডলাইন যেটা, সেখানে কিছু কিছু এয়ার পলিউটেন্টের তোমার কনসেন্ট্রেশন কিছু রিভাইজ লিমিট দেওয়া হচ্ছে। এটা কি? নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে, ওজোন এবং পিএম এর ক্ষেত্রে, মানে এই চারটা ক্ষেত্রে দেওয়া হচ্ছে। বাকি যে কার্বন মনোক্সাইড সেটার ক্ষেত্রে দেওয়া হয়নি বা লিডের ক্ষেত্রে দেওয়া হয়নি, লিড এবং কার্বন মনোক্সাইড আগেটা প্রযোজ্য। এবং দিজ আর অ্যাপ্লিকেবল অ্যাক্রস অল দ্য টু রিজিয়ন, অর্থাৎ যেসব দেশ হু এর সাথে চুক্তিবদ্ধ সব দেশ এটা মানতে তারা বাধ্য। এখন আমরা আসতেছি এয়ার কোয়ালিটি গাইডলাইন কি, ওয়ার্ল্ড মানে হু এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর ক্রাইটেরিয়া পোর্টেন্টের ক্ষেত্রে এয়ার কোয়ালিটি গাইডলাইনটা কি? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড এভারেজ টাইম 50 মিনিটস এভারেজ আছে, 30 মিনিটস এভারেজ আছে, 1 আওয়ার এভারেজ আছে, 8 আওয়ার এভারেজ। এটা কতটুকু থাকবে? যেমন কনসেন্ট্রেশন কত থাকবে? 15 মিনিটস এভারেজ টাইমের ভিতরে কখনো তোমার এয়ার কোয়ালিটি যে কার্বন মনোক্সাইডের এটা কনসেন্ট্রেশন 1000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারের বেশি কখনো হবে না। যদি হয় 15 মিনিটে সবাই জুড়ে যদি হয়, তাহলে ওখানে বসবাসকারী লোক যারা আছে তারা অসুস্থ হয়ে যাবে। 15 মিনিটস 1 লাখ। 30 মিনিটস মানে কি সময়টা অনেক বেশি। এই সময় যদি তোমার 60,000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার কনসেন্ট্রেশন যদি থাকে, এর বেশি যদি থাকে, তাহলে ওই লোক অসুস্থ হয়ে যাবে ওইখানকার লোক। তারপর 1 আওয়ার জুড়ে যদি কোনো এলাকাতে তোমার 30,000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার যে কনসেন্ট্রেশন যদি থাকে, তাহলে লোক অসুস্থ। আর 8 আওয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে 10,000, অর্থাৎ 8 ঘন্টা হচ্ছে কাজের সময়। এই কোনো একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে তোমার কার্বন মনোক্সাইড এমিশন করে। এখন দেখা যাচ্ছে কি এটা কখনো তোমার ওই 8 ঘন্টার এভারেজ টাইমের ভিতরে কখনো তোমার 8,000 এটা এক্সিড, সরি 10,000 এক্সিড করবে না। 10,000 যদি এক্সিড করে, তাহলে কি হবে? ওখানে যারা কাজ করে তারা তারা কি করবে? অসুস্থ হয়ে যাবে। এখন একইভাবে তোমার নাইট্রোজেনের জন্য 1 আওয়ার দেওয়া আছে, তারপরে অ্যানুয়াল রেট দেওয়া আছে। যেমন 1 আওয়ারের ক্ষেত্রে তোমার 20 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার বেশি হবে না, আর অ্যানুয়াল ক্ষেত্রে তোমার 40 মাইক্রোগ্রাম, অর্থাৎ এক বছরের যে এভারেজটা সেটা কখনো বেশি হবে না। ওজনের ক্ষেত্রে দেওয়া আছে 8 আওয়ার, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 10 মিনিটস 24 আওয়ার্স দেওয়া আছে, PM 10 এর ক্ষেত্রে 24 আওয়ার্স অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে, PM 25 এর ক্ষেত্রে 24 আওয়ার্স এবং অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে। তারপরে লেডের ক্ষেত্রে অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে। দিস ইজ দ্য এয়ারবর্ন লেড। এখন হু এয়ার কোয়ালিটি গাইডলাইনের সাথে আমরা একটা গাইডলাইন তৈরি করছি, ওর সাথে সম্বন্ধ শুরু। হোয়াট ইজ দ্যাট? এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, হ্যাঁ, মানে দ্য হু গাইডলাইন অ্যাজ ওয়েল এজ ভার্সেস বাংলাদেশ যেটা গাইডলাইন, এটা এটা স্ট্যান্ডার্ড, এটা ও এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ভার্সেস বাংলাদেশ যে গাইডলাইন যেটা, সেটার সাথে একটা কম্পারিজন। এখানে হুয়ের গাইডলাইন সবটা হুবহু দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য 15 মিনিটসের কোনো গাইডলাইন নাই, 30 মিনিটসের জন্য কোনো গাইডলাইন বাংলাদেশ তৈরি করে নেই। আমরা বলছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে 30,000 লিমিট দিচ্ছে, কিন্তু আমাদের লিমিট হচ্ছে 40,000। তার মানে কি 40,000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। আমরা কি খুব স্ট্যান্ডার্ড যে আমরা পারতেছি না? বিষয়টা হচ্ছে হ্যাঁ, আমাদের এখানে কার্বন মনোক্সাইড প্রডিউস হয়, কিন্তু মানে আমরা 30,000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটারে ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদের যে টেকনোলজি দরকার তত টেকনোলজি নাই, এবং ওই পর্যায়ে আমরা এখন মধ্যে আনতে পারবো না। আমরা 40,000 এই গাইডলাইন ফলো করতেছি। আবার 1 আওয়ারের ক্ষেত্রে কি করা হয়েছে বলা হয়েছে, 1 আওয়ারের ক্ষেত্রে বলা হয়েছে যে ইট ইজ 10,000। তার মানে কি 10,000 যদি না হয়, তাহলে কি করবে? বাংলাদেশের যত লেবার যারা কাজ করে
ওই ওয়ার্কিং এনভায়রনমেন্টে যদি তোমার কার্বন অক্সাইডের পরিমাণ যদি তোমার 8 ঘন্টার এভারেজ যদি তোমার 10,000 যদি 10,000 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার যদি এক্সিড করে, তাহলে তারা কেস করতে পারে। এই কারণে পারে আর না পারে আমরা এটা করে রাখছি। নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 1 আওয়ারটা ওয়ার্ল্ড এভারেজ দেওয়া আছে, আমরা বলছি যে না অ্যানুয়ালটা আমরা করবো। অ্যানুয়াল ওয়ার্ল্ডের ক্ষেত্রে 40,000 40, আর আমাদের ক্ষেত্রে বলছি 100 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। আমরা এই বেশি পারতেছি না, এটা আমাদের স্ট্যান্ডার্ড। ওজনের ক্ষেত্রে আমাদের 1 আওয়ার যে এটা শব্দ দেওয়া নাই, আমরা বলছি 2035। আর 8 আওয়ার ক্ষেত্রে তোমার যেটা আছে 100 থেকে 120, যেটা আছে যেটা তোমার 8 আওয়ার ক্ষেত্রে দেওয়া আছে, আমরা বলছি 1057। অর্থাৎ দেখো 1057 হচ্ছে আমাদের ক্ষেত্রে, এটা আমরা বুঝছি। এখানে নাই কোনো 8 আওয়ারটার ক্ষেত্রে। ওকে, তা আমরা নিজেদের মতো একটা 1 আওয়ার করছি, আর 1 আওয়ার হেলথ অর্গানাইজেশন নাই। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে 10 মিনিটসের ক্ষেত্রে বলা আছে ওরা 500, আমরা বলছি 1000। ওরা 24 আওয়ার্স এর ক্ষেত্রে বলছে 20, আমরা বলছি না আমরা 24 ঘন্টার ক্ষেত্রে 365। অর্থাৎ আমাদের এখানে সালফার ডাইঅক্সাইড প্রচুর প্রডিউস হয়, আর অ্যানুয়ালটা কম ধরা হচ্ছে। এরকম ভাবে পিএম এর ক্ষেত্রে বলা আছে, পিএম এর ক্ষেত্রে 24 ঘন্টায় আছে 50, আমরা বলছি যে 150। দেখো আমাদের পার্টিকুলার ম্যাটার কত পরিমাণ, আমরা ওয়ার্ল্ডে কত উপরে আছি। তারপরে হচ্ছে অ্যানুয়াল হইতেছে 20, আমরা বলছি 50। পিএম 2.5 ওরা বলছে 25, ওয়ের ক্ষেত্রে আমরা বলছি 65। অ্যানুয়াল 10 ওরা বলছে, আমরা বলছি 50। তারপরে লেট যেটা, এটা হচ্ছে 0.5 থেকে 10 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার, আমরা বলছি 0.5। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের মতো নিজেদের একটা স্ট্যান্ডার্ড করছি, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি। দেন আসতেছে নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট। নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট যারা তোমার ক্রাইটেরিয়া পলিউটেন্ট, তার বাইরে বাকি যা আছে সবই সবটাকে আমরা নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট বলি। Hundreds of air pollutant may enter into the atmosphere along with criteria pollutant. Criteria pollutant সাথে অন্যান্য প্রায় শয়ে শয়ে তোমার pollutant atmosphere আসে। Or all air pollutant not classified as criteria pollutant are said to be non-criteria. অত যত এয়ার পলিউশন আছে যারা ক্রাইটেরিয়া পলিউশন হিসাবে পরিচিত না, তার সবাই নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট। কথা বলতে পারছো? অর্থাৎ সবটাই এয়ার পলিউটেন্ট। ক্রাইটেরিয়া হচ্ছে যারা হেডসেট করে, যারা শহর অঞ্চলে বেশি থাকে তাকে ক্রাইটেরিয়া করছে, আর বাকি যেটা আছে সেটাকে ওই 6টা বাদে বাকি সব হচ্ছে নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট। এখন নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট যখন বলবো তখন এটা বোঝা যাবে দিস ইজ এয়ার পলিউশন। ক্রাইটেরিয়া পলিউটেন্ট যখন বলবো তখন এটা এয়ার পলিউশন। ক্রাইটেরিয়া এয়ার পলিউটেন্ট বলতে হয় না, আর নন ক্রাইটেরিয়া এয়ার পলিউটেন্ট বলতে হয় না। তো আমরা পলিউটেন্ট এয়ার পলিউটেন্ট বলতে পারি, সেটা হচ্ছে নরমাল টার্ম, কিন্তু ক্রাইটেরিয়া বলে ফিক্সড ডেটা। এখন নন ক্রাইটেরিয়া পলিউটেন্টের মতো, সরি ক্রাইটেরিয়া পলিউটেন্টের মতো নন ক্রাইটেরিয়া যে পলিউটেন্ট যারা আছে তারাও তোমার কি করে পাবলিক হেলথের জন্য সেট করে। এটা দিয়ে মানে non-carotid pollutant may pose potential threat to human health. Human health এর ক্ষেত্রে non-carotid pollutant যারা, তারাও তোমার কি করতে পারে, তোমার মানে হিউম্যান হেলথকে থ্রেট করতে পারে। তার মানে কি, এটারও একটা স্ট্যান্ডার্ড আছে, যদি ওরা এক্সিড করে, সবাই করে না, আর ওটা পরিমাণ সবচেয়ে বেশি, এটা ক্রাইটেরিয়া। মেনি অফ দ্য নন ক্রাইটেরিয়া pollutant আর নন ক্রাইটেরিয়া pollutant গুলো ম্যাক্সিমাম হইতেছে তোমার এই নন ক্রাইটেরিয়া pollutant ভিতরে এই গ্রুপ অফ নন ক্রাইটেরিয়া pollutant that is কার্সিনোজেনিক, তারপরে মিউটোজেনিক and damage to the central nervous system. কার্সিনোজেনিক মানে নন ক্রাইটেরিয়া এয়ার পলিউশন, এটাকে ইনহেল করলে বা লম্বা সময় ইফ এনিবডি ইজ এক্সপোজড টু দেম, তাহলে তার এটা কি কার্সিনোজেনিক হতে পারে, তাদের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। মিউটোজেনিক জেনেটিক মিউটেশন ঘটাতে পারে, এবং সেন্ট্রাল যে নার্ভ সিস্টেম আছে যেটা আমাদেরকে এটা কি করতে পারে, নষ্ট করতে পারে, অ্যাজ ওয়েল এস আদার নেগেটিভ হেলথ ইম্প্যাক্ট। এর বাইরেও অন্যান্য নেগেটিভ হেলথ ইম্প্যাক্ট কি করে, এদের ভিতরে তোমার নেগেটিভ হেলথ ইম্প্যাক্ট আছে, শুধু এগুলি না, তার বাইরেও আছে। এখন এই যে নন ক্রাইটেরিয়া পলিউটেন্টের ভিতরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু এয়ার পলিউটেন্টকে কার্সিনোজেনিক হিসাবে তোমার রিকগনাইজ করছে। কারাকিন, এথিলিন নাইট্রেট, এটা তোমার কার্সিনোজেন। আর্সেনিক, এটা কার্সিনিক। এর বলো স্যার এটা আর্সেনিক পানিতে আছে, এটা পানিতে আছে, একইভাবে এয়ারও আসে। অর্থাৎ বিভিন্ন ধরনের আমরা যখন মাইনিং করি বা বিভিন্ন আর্সেনিক যুক্ত যেসব সাবস্টেন্স গুলি আছে,
এটাকে যদি আমরা করি বার্ন করি, এটা ওয়ান্টেড ফর্ম হোক আর আনওয়ান্টেড ফর্ম হোক চলে আসবে। বেনজিন, তারপরে ক্রোমিয়াম, এটা লেড, এটা মেটাল, নিকেল, তারপরে অ্যারোমেটিক পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, ভিনাইল ক্লোরাইড। তার তার মানে তারা দে আর কার্সিনোজেন, তার মানে তাদের কনসেন্ট্রেশন একটা লেভেল পর্যন্ত এক্সিড করলে তারা আমাদের হেলথ থ্রেট। এখন আমরা আসতেছি কিছু ক্রাইটেরিয়া পলিউটেন্ট। সাম, এই ফিগারটা দেখো, সাম নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট, এটা ইনঅর্গানিক্স। ইনঅর্গানিক্স মানে সব হইতেছে ইনঅর্গানিক কম্পাউন্ড অথবা ইনঅর্গানিক থিং। যেমন আর্সেনিকের ক্ষেত্রে বলা আছে এটা কার্সিনোজেন, নো সেফ লিমিট, অর্থাৎ এটা কোনো লিমিটে সেফ না, যে কোনো লিমিটে আমরা নেই না কেন আর্সেনিক এটা আমাদের জন্য হেলথ থ্রেট, যে কোনো লেভেল। অ্যাসবেস্টস, এটাও কার্সিনোজেন, কোনো সেফ লেভেল বলতে কিছু নেই, অর্থাৎ এটা যাই ইনহেল করি আমাদের জন্য খারাপ। এন্ড বলবে ইনহেল করলে খারাপ তা না, এটা একটা সময় আছে। সময়টা কি, তোমার একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, বডিতে কতটুকু পর্যন্ত যেতে পারবে, কতটুকু যেতে পারবে না, কত সময় মধ্যে এটা অবস্থান করতে হবে, তাহলে উই ক্যান, মানে আমরা এটা নিয়ে তখন আমরা বলতে পারবো যে এটা এই সম্পর্কে। ওই যে থ্রেশহোল্ড ভ্যালু অ্যাজ ওয়েল এস রিস্ক, এটা নিয়ে আমাদের আলোচনা আছে 4th ইয়ারে। ফলে এখানে আর এটা নিয়ে আলোচনা করবো না। অর্থাৎ থ্রেশহোল্ড ভ্যালু যদি এক্সিড করে বডির কনসেন্ট্রেশন লিমিট, তাহলে এটা হয়। কেডমিয়াম, কেডমিয়ামটা এটা এনিমেলের জন্য কার্সিনোজেন, এবং আমাদের জন্য বলা আছে লেস দেন 20 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার এটা হতে হবে। ক্রোমিয়াম, তারপরে হাইড্রোজেন সালফাইড গ্যাস হিসাবে এটাও, তারপরে ম্যাঙ্গানিজ, মার্কারি, মার্কারি আসে, সেটা আমাদের জন্য খারাপ। মার্কারি হচ্ছে ইনডোর এনভায়রনমেন্টে অ্যানুয়াল এভারেজ রেট হতেছে 1 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার। নিকেল, তারপরে রেয়াডন, তারপরে ভ্যানাডিয়াম। তাহলে দিজ আর দ্য ইম্পর্টেন্ট তোমার তোমার ইনঅর্গানিক সাবস্টেন্সেস, যেটা কি করে গ্যাস এজ ওয়েল এস মেটাল বা অন্য যে কোনো ফর্মে কি করতে পারে তোমার করে। ঠিক একইভাবে হাইড্রোজেন সালফাইড এর পরিমাণ যদি বেশি হয়, যদি এটা দেওয়া নাই কিন্তু এখানে তো দিলে তো সবগুলো কম বেশি দিতে হয়। দিজ আর দ্য ইম্পর্টেন্ট সাম, সাম কিছুর দেওয়া হইলো যেটা কি করে মোস্টলি অ্যাভেলেবল এজ ওয়েল এস সেটা হেলথ থ্রেট ঘটায়। সাম নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট, এটা অর্গানিক, অর্থাৎ এই যা বলছে তার বাইরেও আছে। এখানে কি আছে, এথিলোনাইট্রেট, এটা কার্সিনোজেন, একটু আগে তোমাদের বলছে নো সেফ লেভেল। তারপর বেনজেন, এটাও কার্সিনোজেন। তারপর কার্বন ডাই সালফাইড, এটাও তোমার 1100 মাইক্রোগ্রাম পার কিউবিক মিটার 24 আওয়ার এভারেজ। এটা কি করে ব্রেনকে ড্যামেজ করে, মাসেল মাসেল এন্ট্রপি হয়, অস্বস্তি হয়। তারপর ডাইক্লোরো ইথেন, তারপর ডাইক্লোরো মিথেন, ফর্মালডিহাইড, পলিঅ্যারোমেটিক হাইড্রোকার্বন, স্টাইরিন, তারপর টেট্রা ক্লোরো ইথেন, তারপর টলুইন, তারপর ভিনাইল ক্লোরাইড আছে, টেট্রা ক্লোরো ইথিলিন আছে। এই যে যে দিজ আর দ্য ইম্পর্টেন্ট, তারপরে আছে। অর্থাৎ প্রত্যেকটা কনসেন্ট্রেশন যদি এক্সিড যদি করে সেফ লিমিট, তাহলে তারাও তোমার কি করতে পারে, হেলথকে থ্রেট করতে পারে। কিন্তু এগুলির পরিমাণটা অনেক বেশি। তাহলে ক্রাইটেরিয়া এবং নন ক্রাইটেরিয়া পলিউটেন্ট যেটা আছে, তাদের যে তারা যে বোধ তারা যে ক্ষতি করতে পারে সেটা কথা বললাম। নন ক্রাইটেরিয়া কেসেসটা কম কম, কিন্তু ক্রাইটেরিয়াটা বেশি। দেয়ার আছে মেজর ক্লাসেস অফ এয়ার পলিউটেন্ট। এয়ার পলিউটেন্ট তো নানা ধরনের আছে, মেজর গুলি কারা তোমাদেরকে আমি বলছি প্রথম দিকে যখন তোমার অ্যাটমসফিয়ার নিয়ে যখন আলোচনা করছি তখন বলছি যে দিজ আর দ্য ইম্পর্টেন্ট, আর তার বাইরে প্রচুর তোমার ট্রেস গ্যাস সম্পর্কে আলোচনা করছি। ঠিক একইভাবে এখন এয়ার পলিউটেন্ট মেজর গুলি কারা কারা এটা আমরা দেখি। যেমন সালফার, সালফার গঠিত যত কম্পাউন্ড আছে তার ভিতরে সালফার ডাইঅক্সাইড সবচেয়ে বেশি। তারপর সালফিক অ্যাসিড, সালফিক অ্যাসিড এয়ারে ফর্ম করে প্রচুর, এভাবে ফর্ম করে না করে এটা করা হতে পারে। এটা আসতে আসতে মেন অ্যাথোজেন সোর্স ইলেকট্রিক, তারপরে ইলেকট্রিক ইউটিলিটিস যেমন কোল বার্নিং, ইন্ডাস্ট্রিয়াল থেকে আসতে পারে, তারপরে কোল গ্যাস এগুলি ফায়ার থেকে আসতে পারে, মেটাল হাইড্রোজেন সালফাইডে চলে আসতে পারে ভলকানিক ইরাপশন থেকে। এটা আসার পর কি করে সালফার সালফার ডাইঅক্সাইড কনভার্ট হয়। তার মানে যতগুলো সালফার আছে তার ভিতরে মেজর হইতেছে সালফার ডাইঅক্সাইড। দেন কার্বন গঠিত কম্পাউন্ড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এটা আছে। তারপর তারপর হচ্ছে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড মিথেন, নন মিথেন হাইড্রোকার্বন। নন মিথেন মানে কি, মিথেন ছাড়া যা আছে সবই নন মিথেন হাইড্রোকার্বন। এগুলো বহুত ন্যাচারাল এজ ওয়েল এজ দিস ন্যাচারাল এবং এথোজেন সোর্স থেকে আসে। সোর্সগুলির নাম বললাম না, তোমরা নিজেরা দেখে। নন মিথেন হাইড্রোকার্বন ভিতরে সবচেয়ে যে করে আমাদেরকে ক্ষতি করে সেটি হচ্ছে টারপিন, তারপর আইসোপ্রিন, বেনজিন। দেন নাইট্রোজেন, নাইট্রোজেন কি আছে, বিভিন্ন নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আছে, এরকম সবগুলি। তারপর নাইট্রোজেন ট্রাইঅক্সাইড আছে, এগুলো তোমার কি প্রিন্সিপাল। তারপরে কি আছে তোমার নাইট্রোজেন ভিতরে নাইট্রিক অ্যাসিড আছে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে। এগুলি বোধ তোমার অ্যান্থ্রোপোজেনিক এজ ওয়েল এস
নন অ্যাটমসফিয়ারিক সোর্স থেকে আসে। তারপর সেকেন্ডারি পোর্টেন্ট, সেকেন্ডারি পোর্টেন্ট কোনটা, যেটা অ্যাটমসফিয়ার ফর্ম করে আলাদাভাবে, সেটাকে আমরা সেকেন্ডারি পোর্টেন্ট। ইট ইজ অল আর ফটোকেমিক্যাল অক্সিডেন্ট। ফটোকেমিক্যাল অক্সিডেন্ট মানে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন যেটা হয় তার থেকে কি করে, তার থেকে এগুলি এটা ফর্ম করে। এখন এই ফর্মেশনটা কি এটা আমরা দেখি। এখানে ওজনের কথা বলছি, তারপর নাইট্রাস অক্সাইড বলছি, পারঅক্সিএসিটাইল নাইট্রেট, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এইগুলিও তোমার ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেটা অ্যাটমসফিয়ারে আসে বিভিন্ন ধরনের, এই যে এখানে বললাম ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড যেগুলো আছে তার থেকে হইতে পারে, অথবা আদার প্রোটেন যেটা আছে বিশেষ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, তাদের থেকে তোমার বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে হয়। তারপর আস্তে আস্তে তোমার ন্যাচারাল সোর্স থেকে আসে, ন্যাচারাল বিভিন্ন সোর্স আছে ওর থেকে এসে তারপর এটা ফর্ম করে। এটা কিন্তু কোনো ন্যাচারাল সোর্স থেকেই হয় না, অর্থাৎ তার তার কি আসে ন্যাচারাল সোর্স থেকে, তার যে প্রিকাসর্স গুলো আসে, আসার পর রিঅ্যাকশন মেথড। তারপর বিভিন্ন ধরনের মেটাল থাকে, যেমন লেড আছে, মার্কারি আছে, আর্সেনিক আছে, এরকম বহু ধরনের মেটাল তোমার অ্যাটমসফিয়ারে থাকে। তারপরে হ্যালোনস, মানে হ্যালোন বলতে বুঝি আমরা হ্যালোজেনের গ্রুপ, যেমন ক্লোরিনের গ্রুপ আছে, হাইড্রোজেন ক্লোরাইড হলো ক্লোরিন গ্রুপ। তারপরে পিসিবিজ আছে, সিএফসিজ আছে, মিথাইল ক্লোরাইড আছে, এগুলো এগুলো অ্যাটমসফিয়ারে প্রচুর থাকে। দেন ব্রোমিন আছে, ব্রোমিনের যেমন মিথাইল ব্রোমাইড আছে, তারপরে নানান কিছু আছে। তাহলে দেখা যাচ্ছে যে সবকিছুই তোমার অ্যাটমসফিয়ারে থাকে। দিস আর দ্য মেজর ক্লাসেস অফ এয়ার পলিউশন। এর বাইরেও প্রচুর পরিমাণ অর্গানিক কম্পাউন্ড অ্যাটমসফিয়ার আসে। অ্যাটমসফিয়ার একটু আগে বললাম যে এখানে আরো ডিটেল বলতেছে, এই কারণে একটা মিথেন আসে। মিথেন আসে কোথা থেকে? অ্যাটমসফিয়ার মিথেন ন্যাচারাল সোর্স থেকে প্রচুর আসে। সেটা হচ্ছে তোমার যে মার্স কন্ডিশন থাকে, বিশেষ করে যে পেটি বা রাইস যে কাল্টিভেশন করি, সেখানে কি করে তোমার ওয়াটার স্টেগনেন্ট অবস্থাতে থাকে, সেখানে মাইক্রো অর্গানিজম কি করে, ওখানে যেসব অর্গানিক ম্যাটারগুলো আছে তার উপরে কাজ করে, কাজ করে কি করে মিথেন প্রডিউস করে। অর্থাৎ স্টেগনেন্ট ওয়াটার যেখানে আছে সেখান থেকে তোমার অর্গানিক ম্যাটার ডিকম্পোজিশন থেকে তোমার মিথেন তোমার এটা কি করে তোমার অ্যাটমসফিয়ারে আসতে পারে। ঠিক নন মিথেন হাইড্রোকার্বন, মিথেন ছাড়া বহু পরিমাণ নন মিথেন হাইড্রোকার্বন তোমার অ্যাটমসফিয়ার আছে। তার ভিতরে কি আছে? টার্পিন আছে, তারপরে আলফা প্রিন আছে, আইসোপ্রিন, মিথানল। এগুলি কি করে বিভিন্ন যে বিভিন্ন ট্রি যেগুলো আছে, এই ট্রি থেকে প্রচুর পরিমাণ সাইট্রাস ট্রি অর্থাৎ কমলা গাছ, অথবা আমরা যেসব লেবু করি বা পাইন গাছ, এগুলো থেকে প্রচুর পরিমাণ তোমার নন মিথেন হাইড্রোকার্বন এটা বের। ইভেন আমরা যে ফ্রুটস গুলি খেয়ে থাকি তার থেকে প্রচুর পরিমাণ তোমার ইয়ার মানে ইয়ার নন মিথেন হাইড্রোকার্বন এলডিএইচ টেলডিএইচ প্রচুর এগুলি এমিট করে। যে এত ফ্রুট ফ্রুটে এত অ্যারোমা কেন, এত সুইটনেস কেন, দিস ইজ দ্য কজ। এত পরিমাণ সোর্স থেকে আসছে, এটা পরিমাণটা কম, এখানে দেওয়া হয়নি। দেন বিভিন্ন অ্যালকেন মানে প্যারাফিন যেগুলো আছে সেটা আসে, এটা মূলত এত পরিমাণ সোর্স থেকে আসে। তারপরে অ্যালকিন আসে, এটাও তোমার এমিশন ফ্রম পেট্রোলিয়াম ইউজ যেসব জায়গাতে করে তার থেকে আসে। তারপরে অ্যালকাইন এগুলো আসে তোমার ফুয়েল থেকে। তার মানে অ্যাটমসফিয়ারে অ্যালকাইন যা যা আছে, অ্যালকিন এবং অ্যালকাইন সবকিছুই অ্যাটমসফিয়ারে চলে আসে। তারপর আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন উইথ ওয়ানলি বেনজিন রিং। বেনজিন রিং যুক্ত তোমার অ্যারোমেটিক হাইড্রোকার্বন চলে আসে, যেমন বেনজিন আছে, টোলিন আছে, স্টাইরিন আছে। এগুলি সব ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচার প্রসেস থেকে আসে। তারপর আছে এগুলি কি তোমার পলি সাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ এখানে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বুঝতেছে এখানে তোমার রিং আছে, বেনজিন রিং আছে অনেকগুলো, এরকম পাইরিন আছে। এগুলি তোমার বিভিন্ন ফসিল ফুয়েলের কম্বাসন থেকে আসে। তারপর আসতেছে কার্বন গঠিত কম্পাউন্ড, কার্বন কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ড বলতে কি বুঝি? এলডিহাইড, কিটোন এবং স্টার। এখানে ফর্মালডিহাইড আছে, তারপরে এসিটালডিহাইড আছে, অ্যাক্টোরিন আছে, এসিটোন আছে, মিথাইল এসিটোন আছে, এরকম বহু কিছু আছে। নন মিথাইল হাইড্রোকার্বন অ্যালকাইল হ্যালাইড আছে, তারপরে অ্যালকিল হ্যালাইড আছে, অ্যারোমেটিক ফর্মে আছে, নানান ফর্মে আছে। তারপর অর্গানিক সালফার কম্পাউন্ড। সালফার কম্পাউন্ড যখন এটা বিভিন্ন অর্গানিজমের বডিতে যখন থাকে তখন এটা কি করে, এটা কম্পাউন্ড ফর্ম করে এবং এই ফর্মে এটা এমিশন করে। কি কি? যেমন আছে মিথাইল থায়ানল, বেনজোথায়ানল, এসএস যে গ্রুপটা এটা, তারপর থায়োফেন, এগুলি আসে। তারপর আসছে কি তোমার অর্গানো নাইট্রেট কম্পাউন্ড, সালফার কম্পাউন্ড আছে, নাইট্রেট কম্পাউন্ড আছে, যেমন অ্যামাইড, তারপর নাইট্রো কম্পাউন্ড, দিস আর অল।
এখন বলবো স্যার এতগুলি কি নাম কি আমাদের মুখস্থ করতে হবে না, এই দিতে আমাদের জানার জন্য বলেছে সবকিছু মুখস্থের জন্য। তবে এটা জানার প্রয়োজন আছে বেশি, মেজর ক্লাসেস অফ এয়ার পলিউশন যেগুলো, এটা তোমাদের জানার প্রয়োজন আছে। এটা না জানলে মানে যেটা মেন সেটা যদি না জানো তাহলে তাহলে তো হবে না। তার বাইরে এই জিনিসগুলি তোমরা ব্রাউজ করে হবে, দেখে রাখবে, জানার জন্য আর কিছু নেই। স্যার, ইয়েস বলো। স্যার ডব্লিউএইচওর যে এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়াটা পড়েছিলাম ওইখানে চার্ট গুলো কি পড়তে হবে? এটা জানার জন্য, কিন্তু এটা ঠিক আছে স্যার। এটা না জানলে কেউ কখনো কোশ্চেন করলে কিছু বলতে পারবে না, কারণ এটা মুখস্থ করার প্রয়োজন নাই। এটা জানা কখনো সাথে কোনো আলো, আমরা প্রসেস ইন্ডাস্ট্রিজ এন্ড এমিশন অফ এয়ার ইন্ডাস্ট্রি কাজ করি। অক্সাইড হতে পারে, এই ফর্মে চলে আসতে পারে। তাহলে হাইড্রোজেন ইন্ডাস্ট্রি থেকে ডাস্ট করে সালফার আসতে পারে, জিপসাম হতে পারে, নাইট্রিক অক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ক্লোরাইড, তারপর কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। পেপার ইন্ডাস্ট্রি এই সব থ্রিগুলি আছে, সেগুলি কি করা হয়, এগুলো ডিকম্পোজ করে ওয়াটার। ডিকম্পোজ করলে এখানে তোমার সালফার জাতীয় যত কম্পাউন্ড আছে এখানে তোমার কি করে, সালফার হিসেবে এমিট করে মার ক্যাপ্টন। এটা একটা দুর্গন্ধযুক্ত একটা গ্যাস, এটা চলে তোমার সালফিউসে প্রচুর ব্যবহার করা হয়, সালফার ডাই অক্সাইড আছে, এটিও আসে। তার মানে যে ধরনের ইন্ডাস্ট্রি, যে ধরনের র মেটেরিয়াল ব্যবহার করে তার চলে আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়াল পার্টস যেগুলো আছে, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, সেখানে অ্যাটমসফিয়ারে প্রচুর তোমার কি করে এয়ার কোয়ালিটি ডিটেক্ট করে, যারা ওখানে থাকে তারা তারা এখানকার ভুক্তি শহর আর এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিতরে কোনো ডিফারেন্স, সবই কাজ আছে। ফলে মানে ওর তোমার যে ভেহিকেল থেকে যে পলিউশন, অন্য সোর্সের পলিউশন প্লাস ইন্ডাস্ট্রিয়াল পলিউশন, দিজ আর অল অ্যামালগেটেড, সবগুলি একসাথে একাকার হয়ে গেছে। দেন আস্তে আস্তে পলিউশন হাফ হাফ লাইফ। অ্যাটমসফিয়ারে গেলে কি পলিউশন কি লাইফ লাইফ আফটার লাইফ থাকে, জীবন ভরে থাকে? নো। এটা কি করে, তার কনসেন্ট্রেশনটা কমে। হাফ লাইফ মানে কি, যে এই পলিউশনটার কনসেন্ট্রেশন অর্ধেক হইতে যে সময় লাগে সেটাকে বলি আমরা হাফ লাইফ। তাহলে হাফ লাইফ কি, half life of a chemical species in the atmosphere is defined as the time required for its concentration decrease to half of its initial value. অর্থাৎ হাফ লাইফ বলতে বুঝি যে তোমার যে অ্যাটমসফিয়ারে যেসব কেমিক্যাল স্পিসিসগুলি যায় তার কনসেন্ট্রেশন অর্ধেক হইতে যে সময়টা লাগে, তাহলে এটা হাফ লাইফ। তাহলে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তার ইন্ডিভিজুয়াল বা পার্টিকুলার ম্যাটারের ক্ষেত্রে তার ইন্ডিভিজুয়াল হাফ লাইফ আছে, অর্থাৎ তার কনসেন্ট্রেশন অর্ধেক। অর্ধেক হয় কিভাবে, বা এখানে তার তার অর্ধেক হয় কিভাবে সেটা সেটা যেমন একটু আলোচনা করো, প্লাস এটা কিভাবে ড্রাস্ট হয় সেটা নিয়ে আলোচনা। দেন রেসিডেন্স টাইম অর লাইফ টাইম, কত সময় ধরে অ্যাটমসফিয়ারে তারা থাকতে পারে। হাফ লাইফ তো গেলে একটা মানে গেল, তার অর্ধেক হয়ে গেল একটা টাইমে, যা আছে তার ওটা বাকি ঠিক সেম টাইমটুকু লাগে, যা আছে পরে কনসেন্ট ওটাও আবার অর্ধেক হইতে, প্রথম অর্ধেক হইতে যা লাগে ঠিক অর্ধেক লাগে, সবটা অর্ধেক হইতে এক পর্যায়ে গিয়ে কি করে এটা ফিনিশ। Residence time বলতে বুঝি, residence time or lifetime is defined as the amount of a chemical species in the atmosphere
divided by the rate at which the chemical is removed from the atmosphere. অর্থাৎ অ্যাটমসফিয়ারে কেমিক্যাল কোন একটা কেমিক্যাল স্পেসিফিক পরিমাণ আর যে হারে অ্যাটমসফিয়ার থেকে এটা রিমুভ হয় তার পরিমাণ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা জানতে পারবো। যেমন অ্যাটমসফিয়ারে ধরে নিলাম যে তোমার মনে করো যে ইয়ার 20 কিলো ধরে নিলাম তোমার আছে কোন একটা অ্যাটমসফিয়ার। তো এখন একটা সারাউন্ডিং একটা অ্যাটমসফিয়ার ধরলাম যে 20 কিলোগ্রাম আছে ইয়ার একটা গ্যাস। এখন ওটা থেকে কি করতেছে প্রতি আওয়ারে তোমার কি হইতেছে 4 কিলোগ্রাম করে এটা ডিস্ট্রাকশন বা রিমুভ হইতেছে, রিমুভাল প্রসেসটা বলতে। এখন প্রতি আওয়ারে যদি তোমার ওই অ্যাটমসফিয়ারের তার যে ট্রান্সফরমেশন বা রিমুভাল ক্যাপাসিটি 4 গ্রাম করে, তাহলে কি হবে এই টোটালটা তোমার রিমুভ হইতে কত সময় লাগবে? তাহলে 4 ঘন্টা। তার মানে এখানে হইতেছে তার যে রেসিডেন্স টাইম, এভারেজ রেসিডেন্স টাইম হইতেছে কত তোমার? এভারেজ রেসিডেন্স টাইম হইতেছে কত এখানে তোমার? এখানে রেসিডেন্স টাইমটা দেখতেছি কত আমরা, যে 4 দিয়ে ভাগ করবে, তার মানে ইয়ার 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে রেসিডেন্স টাইমটা দাঁড়াইতেছে কত? অর্থাৎ টোটাল যা আছে রেসিডেন্স টাইম ইজ অফ এ কেমিক্যাল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ এক্সপ্রেস, যে 12 দিয়ে করা হচ্ছে, এটা হলো কোয়ান্টিটি ডিভাইডেড দ্য ফ্লাক্স। আর টোটালটাকে যদি যে পরিমাণ ডেস্ট্রয় হয় সেটাকে ভাগ করে যে টাইমটা, সেটাকে আমরা রেসিডেন্স টাইম অথবা ফ্লাক্স বলে থাকি। এখন এখানে যেটা উইথ টাইম যদি আমরা করি তাহলে এটাকে আমরা করতে পারবো তোমার উইথ টাইম কত সেটা বের করতে পারবো, অথবা যা ডেস্ট্রয় হইতাছে ওই ডিস্ট্রাকশন রেট দিয়ে যে টোটালটা যে ভাগ করি সেটা আমরা জানতে পারি। এখন এই যে ডিস্ট্রাকশন বা হাফ লাইফ বা রেসিডেন্স টাইম, এটা বা এটা যে রিমুভাল টাইম সেটা কি ওটা আমরা দেখি। সরি, এখানে আমি বলতে চাচ্ছি কতগুলি গ্যাস আছে অ্যাটমসফিয়ারে তার রেসিডেন্স টাইম। যেমন নাইট্রোজেনের রেসিডেন্স টাইম হইতেছে 1.6 × 10⁻7 ইয়ার, অর্থাৎ 1.6 মানে কি, এখানে 1.6 এর পরিবর্তে এখান থেকে একটা 10 নিয়ে আসা 16 মিলিয়ন ইয়ার। অর্থাৎ নাইট্রোজেনের একটা যে মলিকুল বা এটা সেটা অ্যাটমসফিয়ারে বসবাস করে কতটুকু? 16 বিলিয়ন ইয়ার। তার মানে এটা সহজে ডেস্ট্রয় হয় না, সহজ কথা। তাহলে এত নাইট্রোজেন আমরা আমাদের প্রয়োজন, বডিতে প্রয়োজন, খাবারের প্রয়োজন, প্লান্টের প্রয়োজন, তাহলে তো খুব এভেলেবল হয়ে থাকে। হিলিয়াম এটা 1 মিলিয়ন ইয়ার, অক্সিজেন এটা 3000 থেকে শুরু করে 10,000 ইয়ার্স পর্যন্ত, কার্বন ডাইঅক্সাইড 50 থেকে 20 ইয়ার্স পর্যন্ত থাকে, নাইট্রাস অক্সাইড থেকে 120 ইয়ার্স থাকে, তারপরে মিথেন থাকে 9 থেকে 15 ইয়ার্স পর্যন্ত, ফ্লোরোফ্লোরোকার্বন দুইটা ভ্যারাইটি আছে সেটা, হাইড্রোজেন থাকে 4 থেকে 8 বছর, মিথাইল ক্লোরাইড থাকে 2 থেকে 3 বছর, তারপরে ইয়ার কার্বন কম্পাউন্ড থাকে 2 ইয়ার্স পর্যন্ত, ওজোন থাকে 100 ডেজ, এটা কিন্তু ডেজে কিন্তু, হ্যাঁ, আর বাকিগুলো তোমার সব হলো ইয়ার্স। এখন এইভাবে যদি যায় সালফার ডাইঅক্সাইড থাকে অ্যাটমসফিয়ারে 1 ডেজ, তারপরে তোমার কি নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে 0.5 ডেজ থেকে 2 ডেজ, 2 ডেজ পর্যন্ত। 0.5 ডেজ মানে কি? 0.5 ডেজ মানে একদিনে কত? 24 ঘন্টা, 24 ঘন্টার 0.5 কত বের করো। তারপর তোমার এরকম ভাবে আমরা যদি ওয়াটার দেখো, ওয়াটার থাকে কত? 10 ডেজের মতো। এই যে দেখো ওয়াটার ভেপার 10 ডেজের মতো ওয়াটার ভেপার অ্যাটমসফিয়ার অবস্থায়, ডাইনামিক সালফেট 0.7 ডেজ। তার মানে তাহলে আমরা দেখলাম যে অ্যাটমসফিয়ারে এই যে বিভিন্ন গ্যাসগুলি, সেটা তোমার তার আয়ুষ্কালটা আমরা দেখলাম। এখানে কিন্তু এটা ইয়ার, কিন্তু আমি এখানে ইয়ার বারবার এটাকে আর কি করা হয় না, বুঝতে পারছো? এটা দেন আসতেছি আমি তোমার এখানে কতগুলো যে এই যে তোমার আয়ুষ্কাল, এগুলো দেখা যাচ্ছে কত কিছু, এর বাইরে তো বহু গ্যাস আছে যার আয়ুষ্কাল অনেক হাই, অনেক বেশি। তো ফলে হইতেছে কি এখানে যেটা হচ্ছে যে বাকি সবগুলি তোমার আয়ুষ্কাল আছে। এখন আমরা দেখি যে তোমার অ্যাটমসফিয়ারে কি হয়, এই গ্যাসগুলোর আয়ুষ্কালের উপর বিশেষ করে তারা কে কত রুকসা। এখানে তোমার রেসিডেন্স টাইম, অর্থাৎ অ্যাটমসফিয়ার এই গ্যাসগুলির আয়ুষ্কাল কত, আর হইতেছে স্কেল হইতেছে স্পেশাল স্কেল অফ ভেরিয়েবিলিটি, অর্থাৎ কত দূর পর্যন্ত এরা ট্রাভেল করতে পারে। এটা হচ্ছে টেম্পোরাল স্কেল, আর হইতেছে তো স্পেশাল স্কেল আর টেম্পোরাল মানে টাইম, আর স্পেশাল স্কেল বলতে বুঝি তার অবস্থানটা। আর এই ধরনের একটাই দেওয়া হচ্ছে। যেমন অ্যাটমসফিয়ার বিভিন্ন গ্যাস আছে, হাইড্রোক্সিল গ্যাস, এটা আয়ুষ্কাল মাত্র 1 সেকেন্ড। হাইড্রোপারক্সিল এটা হচ্ছে ফিউ সেকেন্ড। তারপরে যে নাইট্রেট এরকম রেডিক্যাল আছে, তারপরে পারক্সি মিথাইল এরকম আছে, এরকম নানান ধরনের শর্ট লিভ কেমিক্যাল স্পিসিস আছে। তারা কি করতে পারে? 1 মিটার থেকে বড় জোর 100 মিটার মধ্যে তারা মুভমেন্ট করতে পারে। তার আয়ুষ্কাল হইতেছে সর্বোচ্চ
1 সেকেন্ড থেকে শুরু করে 1 ঘন্টা, সহজ কথা। অর্থাৎ যার আয়ুষ্কাল মনে করো 1 ঘন্টা, সে বড়জোর মনে করো 10 মিটার পর্যন্ত 100 মিটার পর্যন্ত যেতে পারে। আর যার আয়ুষ্কাল 1 সেকেন্ড, তার মানে সে যেখানে প্রডিউসার তার কাছাকাছি, তার বেশি দূরে যেতে পারে। তারপর হচ্ছে কিছু গ্যাস, এই যে এখানে আমরা দেখলাম, এই যে যেমন দেখি সালফার ডাইঅক্সাইড আছে, ওয়াটার আছে, তারপরে অ্যারোসোল আছে, কার্বন মনোক্সাইড আছে, ডাইমিথাইল সালফাইড আছে, এর মিথেন আছে, এরকম বহু কিছু আছে। এগুলোর আয়ুষ্কাল হইতেছে 1 ইয়ার থেকে শুরু করে, যে 1 আওয়ার থেকে শুরু করে 1 ইয়ার পর্যন্ত। ফলে এরা কতটুকু যেতে পারে, এদের ডিস্ট্রিবিউশন যে জায়গা থেকে তার এমিশন হয়, তার থেকে শুরু করে এটা 100,000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে, 1000 কিলোমিটার দূর পর্যন্ত। তার মানে এই যে যে এখান থেকে বলা হয়েছে 1 আওয়ার, মিনিমাম এদের আয়ুষ্কাল হচ্ছে 1 আওয়ার। তাহলে 1 আওয়ার মানে কি, সে যেখান থেকে এমিট করছে 1 মিটার থেকে, এটাতে শুরু করে এই পর্যন্ত সে যেতে পারে, সহজ করে। দেন আস্তে আস্তে যাদের আয়ুষ্কাল 1 আওয়ার থেকে 100 ইয়ার্স, যেমন তোমার ইসের কথা বলা হয়েছে 1 আওয়ার থেকে 1 ইয়ার থেকে 100 ইয়ার্স। এখানে দেখো তোমার কি বলা হচ্ছে, যেমন যেমন মিথেনের কথা বলছে। দেখো মিথেনের কথা হইতেছে কি, তোমার 9 থেকে 15 ইয়ার্স। এরা কি করতে পারে, এই মিথেন তারা 1000 কিলোমিটার থেকে শুরু করে 13 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এরা এত সময় পর্যন্ত অবস্থান করে, শুধু এক জায়গাতে তারা অবস্থান করে না। তারা কি করে, গ্লোবাল যে এয়ার সার্কুলেশনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ফলে যে জায়গায় করে নাকি সেখান থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপর নাইট্রাস অক্সাইড, সিএফসি আছে, এরকম ক্লোরোফ্লো কার্বন, তারপরে ব্রোমাইড, ক্লোরাইড, এরকম আরো নানান কিছু আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্কেলটা মাইক্রো স্কেল, অর্থাৎ 100 মিটার পর্যন্ত মাইক্রো স্কেল। তারপর হচ্ছে লোকাল স্কেল হইতেছে আরবান স্কেল। আরবান স্কেল হইতেছে তোমার 100 মিটার থেকে শুরু করে যদি 10 কিলোমিটার হয়, এটাকে আরবান বা লোকাল স্কেল বলি। রিজনাল স্কেল বলতে বুঝবো আমরা যদি এটাকে 10 কিলোমিটার থেকে দূরে যদি 100 মিটার যদি হয়, তাহলে এটা রিজন জুড়ে ছড়ায় পড়ে। আর আর সিনপটিক স্পেস অথবা গ্লোবাল স্কেল বলতে বুঝি কি, এটা যদি 1000 থেকে শুরু করে তোমার 10,000 কিলোমিটার দূরে যদি সরাই যদি পড়ে কোনো গ্যাস, তাহলে এটা আমরা বলবো তোমার গ্লোবাল স্কেল বলতে সরাই পড়ছে। তার মানে প্রত্যেকটা গ্যাসেরই যেখান থেকে সরাই পড়ুক না কেন, গ্লোবাল স্কেলে যাবে যদি আয়ুষ্কাল বেশি হয়। তার থেকে যদি কম যদি হয়, অর্থাৎ আওয়ার থেকে শুরু করে যদি তোমার ইয়ার যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে, রিজনাল স্কেল হতে পারে, এটা আরবান স্কেল হতে পারে, অর্থাৎ আরবান লোকাল সে সরাই পড়তে পারে। দেখো তুমি এখানে কিন্তু এটা কিন্তু দুইটা স্কেল দেওয়া হচ্ছে। দেখো এই যে এই গ্যাসগুলো তোমার রিজনাল পর্যন্ত যায়, ঠিক একইভাবে রিজনাল তো আছে, ঠিক একইভাবে তোমার এই যে এখানে তোমার কি করে, এখানে তোমার গ্লোবালি কিছুটা সরাই পড়ে, নট ওনলি দ্য থিংস। এই যে দেখো এই স্কেলে তাকে দেখো, এরকম দেখার বিষয় কিন্তু, এই যে দেখো তার মানে এখানে কিছু গ্যাস আছে তার আয়ুষ্কালের উপর বিশেষ করে আওয়ার থেকে শুরু করে, যেহেতু ইয়ার, কেউ কেউ থাকবে লোকালি, কেউ থাকবে রিজনাল পর্যন্ত। আবার ঠিক একইভাবে যে এখানে যে এগুলো আছে, কিছু গ্যাস আছে, এটা গ্লোবাল স্কেলে যাবে, কিছু আবার রিজনাল স্কেলে কিছু থাকবে, অর্থাৎ রিজন থেকে গ্লোবাল পর্যন্ত সরাসরি। তাহলে এটা আমরা দেখলাম। দেন আমরা আলোচনা করবো, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। তো দেখতে পাচ্ছ তো, হ্যালো, স্লাইড দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন রিমুভাল সিঙ্ক অফ অ্যাটমসফেরিক কেমিক্যালস। অ্যাটমসফেরিক কেমিক্যাল যে রিমুভ হয়, যে রিমুভাল হয় বা রেসিডেন্স টাইম, এটা থাকার পরে যে সেটা অন্য কিছু কনভার্ট হয়, তার কাউন্টটা ফাইনাল স্টেজ ইন দ্য লাইফ হিস্টোরি অফ এ কেমিক্যাল স্পিসিস ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ইটস রিমুভাল অফ সিঙ্ক বাই কেমিক্যাল অর ফিজিওলজিক্যাল প্রসেস। অর্থাৎ কেমিক্যাল অথবা ফিজিক্যাল যে প্রসেস, তার মাধ্যমে কেমিক্যালকে যে রিমুভাল আর সিঙ্ক একই কথা। অর্থাৎ কেমিক্যালি অথবা ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে কোন একটা কেমিক্যাল স্পিসিস রিমুভ হওয়া বা সিঙ্ক হওয়া, বা সিঙ্ক মানে কি ডিপোজিট হওয়া বা ট্রান্সফার হওয়াটা হইতেছে প্রত্যেকটা কেমিক্যাল স্পিসিসের তোমার ফাইনাল স্টেজ। অর্থাৎ সে সবসময় অ্যাজ ইট ইজ থাকতে পারে। কেমিক্যাল রিমুভাল অথবা সিঙ্ক বলতে কি বুঝি, কেমিক্যাল অর রিমুভাল অর সিঙ্ক প্রসেস ইনভলভ ট্রান্সফরমেশন অফ এ কেমিক্যাল ইনটু আদার কেমিক্যাল স্পিসিস। অর্থাৎ একটা কেমিক্যাল স্পিসিসটা অন্য কেমিক্যাল স্পিসিসে কনভার্ট হয়। যেমন কার্বন মনোক্সাইড আছে, ও কি করছে, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, তাইলে তুমি আর কার্বন মনোক্সাইড থাকতেছে। তার মানে কি, এটা হচ্ছে কেমিক্যাল ট্রান্সফরমেশন। হাইড্রোজেন সালফাইড, সেটা কি করছে, তোমার এই ট্রান্সফর্ম হয়ে সালফার ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। সালফার ডাইঅক্সাইড সে অ্যাটমসফিয়ারে থাকতে থাকতে এটা কি হয়েছে, তোমার সালফিক অ্যাসিড হয়েছে, সালফিউরিক অ্যাসিড হয়েছে। তাহলে নানা ফর্মের যে কেমিক্যাল ট্রান্সফরমেশন, এটাকে আমি বলি কেমিক্যাল সিঙ্ক অথবা কেমিক্যাল রিমুভাল। তাহলে কি করে, সেই অবস্থাতে সে থাকবে না, ফলে কি, দিস ইজ দ্য রেসিডেন্স টাইম। অথবা
এখানে যে হাফ লাইফ যে বলি তার কনসেন্ট্রেশনটা অর্ধেক হওয়ার কারণও কিন্তু তোমার এই ফিজিক্যাল কেমিক্যাল বোথ প্রসেসে অনেক ধরনের কেমিক্যালস আছে, সেটা কি করে তোমার ট্রান্সফরমেশন। দেন আসছে ফিজিক্যাল সিঙ্ক অর রিমুভাল প্রসেস, কিভাবে অ্যাডজর্পশন ইনটু আদার কেমিক্যাল স্পেসিস। একটা কি করতে পারো, অন্য একটা কেমিক্যাল স্পেসিসের উপরে অ্যাডজর্ব। যেমন কি আছে, অ্যাটমসফিয়ার মনে করে ধরে নিলাম একটা পার্টিকুলার ম্যাটার আছে, ধরে নিলাম কি আছে, একটা 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 ক্লে ডাস্ট আছে, হ্যাঁ, পার্টিকুলার সাইজ। তার উপরে কি করছে, অন্য একটা ডাস্ট ওটার উপরে পড়ছে, অন্য একটা গ্যাস ওটার উপরে অ্যাডজর্ব করছে, অথবা ওয়াটার ভেপর কি করছে, ওটার উপরে অ্যাডিয়ার হচ্ছে। তারপরে ডিপোজিশন অন আর্থ সারফেসে ডিপোজিট করে। ডিপোজিট কি হতে পারে, একটু পরে আসতেছে। অ্যাবজর্পশন বাই ভেজিটেশন, ভেজিটেশন কিভাবে অ্যাবজর্ব করে, যেমন আমরা যখন রেসপিরেশন করি শুধু অক্সিজেন যা আছে সবটাই। এন্ড কেউ আমাদের ক্ষতি করে, যেমন ওজন কি ক্ষতি করে গতদিন বললাম, সালফার অ্যাসিড করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে, সবই তোমাদের করছে। এখন আসছে ফিজিক্যাল প্রসেস। এই ফিজিক্যাল প্রসেসটাকে এটা আরেকটা আমরা নাম দিচ্ছি ডিপোজিশন। তার মানে তাহলে ফিজিক্যাল রিমুভাল অফ সুইং, এটা এটা ইয়ার যে অ্যাবজর্পশন হয়, ডিপোজিশন হয়, এবং এই যে ফিজিক্যাল রিমুভালটাকে আরেকটা নাম হচ্ছে ডিপোজিশন। আর এই যে ফিজিক্যাল ডিপোজিশন রিমুভাল অফ সুইং, এটা টু টাইপস এর ফিজিক্যাল রিমুভাল ডিপোজিশন। এটা হচ্ছে ওয়েট ডিপোজিশন আর এটা হচ্ছে ড্রাই ডিপোজিশন। ওয়েট ডিপোজিশন মানে তোমার ব্রেন ওয়াটার হইতেছে তার সাথে চলে আসছে। ওয়েট ডিপোজিশন মানে স্কেভেঞ্জিং অফ গ্যাস এন্ড পার্টিকুলার ম্যাটার বাই ক্লাউড অফ প্রিসিপিটেশনের মাধ্যমে অর্থাৎ ক্লাউডের মাধ্যমে এগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। তার মানে এটা এটা তুমি অ্যাটমসফিয়ারে আর নাই। তার মানে তাহলে এটা হচ্ছে তোমার ওয়েট ডিপোজিশন, এটাও একজন ডিপোজিশন ওয়েট ফল। ড্রাই ডিপোজিশন মানে কি, ড্রাই ডাইরেক্ট কালেকশন অফ গ্যাসেস এন্ড পার্টিকুলার ম্যাটার বাই ভেজিটেশন, আর্থ সারফেস এন্ড ওশান। অর্থাৎ ডাইরেক্টলি কি করছে, তোমার গ্যাস বিভিন্ন ভেজিটেশন নিয়ে নিচ্ছে এই পার্টিকুলার ম্যাটার বা গ্যাস, অথবা আর্থ সারফেসে এটা কোনোভাবে এটা পড়ে গেছে, অথবা আর্থ সারফেসে ওয়াটার যেটা আসছে, ময়েশ্চার আছে, তার সাথে সে রিয়েকশন হয়ে চলে আসছে, অথবা ওশানে কি হয়েছে, এটা তোমার ডিপোজিশন হয়েছে। এটা এটাকে বলি আমরা ড্রাই ডিপোজিশন। সহজ সে নিজের নিজের অ্যাজ ইট ইজ ফর্মে চলে আসছে। ড্রাই ডিপোজিশন ইজ মাচ স্লোয়ার দেন দ্য ওয়েট ডিপোজিশন। অর্থাৎ ওয়েট ডিপোজিশন বৃষ্টির মাধ্যমে যত পরিমাণ তোমার পোল্টেন গুলি তোমার এই তোমার ডিপোজিট হয় আর তুলনায়। এখন বলো স্যার এগুলো কিভাবে করে, এগুলো সব কিছু ক্যালকুলেশন করি, তাদের এজটাকে হিসাব করা হচ্ছে, বুঝতে পারছো। ড্রাই ফর্ম, তারপর তোমার কি বলে তোমার কেমিক্যাল রিয়াকশন থেকে শুরু করে যা যা কিছু আছে, কেমিক্যাল সিং সবকিছু মিলে তার এভারেজ রেসিডেন্স টাইমটা আমরা হিসাব করছি। তো এই আজ হইতেছে এয়ার পলিউশন উপরে, এটা আমরা এয়ার পলিউশন উপরে বলা, বুঝতে পারছো। এখন আমি পরে ক্লাস থেকে কেমিক্যাল এবং ফিজিকো কেমিক্যাল এই প্রসেসের উপর পড়াবো। তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারো। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? হ্যালো, না স্যার নেই। তোমাদের কোশ্চেন না থাকলে নাই, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবা, কিন্তু আমি নিব না। তোমাদের নামের সাথে কি করবা, নিজের ক্লাসরুম নাম্বার রাখবা, এটা অটোমেটিক এটা হয়ে যায়, কাউন্ট হয়ে যায়। কে আগে জয়েন করছো, কে পরে শেষ মুহূর্তে আসলে, এগুলো সব আমরা জানতে পারি কিন্তু, বুঝতে পারছো। জি স্যার। তো ফলে তোমরা করবে না। তো নেক্সট ক্লাসের জন্য আমি মানে আমার ক্লাস রুটিন অনুযায়ী আমার ক্লাসগুলি হবে, বুঝতে পারছো, মানে অনলাইনে যে করে। হ্যাঁ, তো আজ তাহলে আমি এন্ড করি, যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কেউ কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি ক্লাস, ওকে ক্লাস এন্ড করবো আমি। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস।